আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। জনগণের ম্যান্ডেট ছাড়া পিআর ও সংবিধান সংশোধনের বিপক্ষে বিএনপি। এবার গুমের বিচারের মুখোমুখি শেখ হাসিনা। 2 মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। 30 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। চট্টগ্রামে হেফাজত নেতা মাওলানা সোহেল চৌধুরীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ। রাউজানে মহাসড়ক অবরোধ করে সংগঠনটির নেতাকর্মীদের বিক্ষোভ। ভাঙ্গাচোরা ও খানাখন্দের কারণে মাদারটেক বাসাবো সড়কের বেহাল দশা। অসহনীয় যানজটে এলাকাবাসীর দুর্ভোগ। মেরামতে নির্বিকার নগর কর্তৃপক্ষ। এবং রাজনৈতিক প্রতিহিংসায় বগুড়া বিমানবন্দর ব্যবহার হচ্ছে বিমান বাহিনীর ফ্লাইট স্কুল হিসেবে। অবিলম্বে যাত্রী ও কার্গো ফ্লাইট চালুর দাবি এলাকাবাসীর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এ লক্ষ্যে নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে ইইউ। সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে একথা জানান বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বিএনপির নীতি নির্ধারকদের সাথে বৈঠকে বাংলাদেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন, সংস্কার, ইইউর সাথে ব্যবসা বাণিজ্য সহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জনগণের ম্যান্ডেট ছাড়া পিআর পদ্ধতির প্রবর্তন ও সংবিধান সংশোধনের সুযোগ নেই। যেসব দল এই দাবি তুলেছে তাদেরকে নির্বাচনী ইশতেহার দিয়ে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি। আমির খসরু বলেন, জাতীয় নির্বাচন আয়োজনে সরকারের নেওয়া নানা পদক্ষেপের বিষয়ে এখন থেকে নির্বাচন কমিশনকে প্রয়োজনে হস্তক্ষেপ করতে হবে। বাংলাদেশের এমনিতে ইলেকট্রাল প্রসেসের মধ্যে ইউর একটা সবসময় একটা কন্ট্রিবিউশন থাকে, সেটা এবারও আছে এবং তারা আগ্রহ করে অপেক্ষা করছে ইলেকশনটা সুষ্ঠুভাবে সম্পাদন যাতে হয় এবং ইলেকট্রাল প্রসেসের মধ্যে যাতে স্বচ্ছতা থাকে, গ্রহণযোগ্যতা থাকে, তারা আশা করছে সেটা হবে। যে নির্বাচন যেহেতু আমাদের সামনে চলে আসছে, সুতরাং আমরা 3 মাসের জন্য অপেক্ষা না করে 3 মাসের আগে সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যেটা থাকে, সেটা যে সিদ্ধান্তগুলো নির্বাচনকে প্রভাবিত করতে পারে, নির্বাচনকে নিয়ে জড়িত, সেই বিষয়গুলো এখন থেকে নির্বাচন কমিশনের অবগত থাকা উচিত। আওয়ামী লীগের শাসনামলে টিএফআই এবং জেআইসি সেলে গুমের ঘটনায় 2 মামলায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, ডিজিএফআই, র্যাব সহ বিভিন্ন বাহিনীর 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এছাড়া জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় গুলি করে 28 জনকে হত্যার অভিযোগে বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল একে 3টি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। গুমের মামলার শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, অবৈধ গুম ও নির্যাতনে জড়িত সামরিক বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি সহ বিভিন্ন প্রণোদনা দিয়ে ভীতির সংস্কৃতি কায়েম করে আওয়ামী লীগ। শেখ হাসিনার নির্দেশে বিরোধী মতের লোকদের গুম করা হতো বলে অভিযোগ উঠে এসেছে। পরে চিফ প্রসিকিউটর গণমাধ্যমকে বলেন, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের দায় কোনোভাবে বাহিনীর উপর বর্তাবে না। ট্রাইব্যুনালে সংশোধিত আইন অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের সাথে সাথে চাকরি হারিয়েছেন বিভিন্ন বাহিনীতে কর্মরত অভিযুক্তরা। সকালে ট্রাইব্যুনালে আসেন গুমের শিকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারিতে স্বস্তি প্রকাশ করে দ্রুত বিচারের দাবি জানান তারা। যে গণহত্যা চালানো হয়েছিল, বিজিবির কয়েকজন অফিসারের সাথে সম্পৃক্ত ছিলেন, বিশেষ করে 2 জন অফিসার, তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল হয়েছে এবং তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আপনারা জানেন, সংশোধিত আইন অনুযায়ী কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের কোনো চাকুরিতে থাকতে পারবেন না। সুতরাং ফরমাল চার্জ দাখিল হওয়া মাত্রই এই মুহূর্ত থেকে যারা সার্ভিসে আছেন তারা আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না। আজকে এই বিচারের প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমাদের আশা যে বাংলাদেশের সংবিধান শুধু একটি লেখা বা বই নয়, এর প্রয়োগ পরিপূর্ণভাবে আজকে থেকে আমরা দেখব এবং ইনশাআল্লাহ
এই বাংলার মাটিতে আমাদের সাথে যে জুলুম করা হয়েছে, আর কোনোদিন কোন নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয়। হেফাজত ইসলামের নির্বাহী কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরীকে হত্যার অভিযোগে চট্টগ্রামের রাউজানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। সকাল ৮টার দিকে হাজারী ও রাউজান এলাকায় সড়ক অবরোধ করে হেফাজতের নেতাকর্মীরা। এতে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি ও খাগড়াছড়িগামী সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় হেফাজত নেতারা অভিযোগ করেন, মঙ্গলবার বিকেলে রাউজানের গহিরা এলাকায় পরিকল্পিতভাবে মাওলানা সোহেল চৌধুরীকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। তাদের দাবি, বিগত সরকারের সময় সোহেল চৌধুরী গুম হয়েছিলেন এবং মামলার অভিযোগের কারণে তাকে হত্যা করা হয়েছে। প্রায় ৪ ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। এর আগে গতকাল বিকেলে নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে পেছন থেকে একটি দ্রুত গতির যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে গুরুতর আহত হন হেফাজত নেতা সোহেল চৌধুরী। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ভাঙাচোরা আর বড় বড় খানাখন্দে পরিত্যক্ত রাস্তায় পরিণত হয়েছে রাজধানীর ব্যস্ত এলাকা মাদারটেক বাসাবো সড়ক। এলাকাবাসীর কাছে অসহনীয় হয়ে পড়েছে যানজট, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ১ বছর ধরে সড়কটির বেহাল দশা হলেও অনেকটা নির্বিকার সিটি কর্পোরেশন। এতে চরম দুর্ভোগে ওই এলাকার কয়েক লাখ মানুষ। আশিক এম রাসেলের ক্যামেরায় আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। দেখে মনে হতে পারে ধান লাগানোর জন্য পানি আটকে রাখা হয়েছে, কিন্তু না, এটি রাজধানীর মাদারটেক বাসাবো সড়ক। বৃষ্টি হলেই বড় বড় গর্তে পানি জমে এমন অবস্থা তৈরি হয়। এমন ভাঙ্গা রাস্তা দেখে রাজধানীর সড়ক বলে ভুল করতে পারেন কোনো বিদেশি। মনে হতে পারে সড়কটির কোনো কর্তৃপক্ষ নেই, অথবা এলাকাবাসীর শাস্তি হিসেবে এমন অবস্থায় রাখা হয়েছে। দক্ষিণ বনশ্রী, মাদারটেক, নন্দীপাড়া, খিলগাঁও, বাসাবো এলাকার অন্যতম প্রধান সড়ক এটি। প্রতিদিন কয়েক লাখ মানুষ ও যানবাহন চলাচল করে এই পথে। ১ বছর ধরে সড়কটি ভাঙতে ভাঙতে পরিত্যক্ত অবস্থায় পরিণত হয়েছে। ঘর থেকে বের হলেই ভোগান্তিতে পড়তে হচ্ছে বাসিন্দাদের। প্রতিদিন অনেক ভোগান্তি হয়। সকাল স্কুলে যাওয়ার সময়কে নিয়ে যাইতে কষ্ট হয়, অনেক কষ্ট। এগুলো সব ব্যর্থ গেছে। ছোট থেকে বড় হয়েছে, কিন্তু কখনো এই ঢাকার এই পূর্বাঞ্চলের এত বেহাল অবস্থা কখনো দেখি নাই। দীর্ঘ প্রায় 1 বছরের মতো মানে এই রাস্তার অবস্থা খারাপ, এই রাস্তা কোনো ঠিক হচ্ছে না, এবং আমরা বুঝি না আসলে এই এলাকায় কোনো মা বাপ নাই কিনা। সরকার থাকলে সরকার তো এটির দিকে চায় না, জনগণের দিকে চায়, জনগণের দিকে তো চায় না। সবচেয়ে বেশি ভোগান্তিতে স্কুলগামী শিশু, গর্ভবতী মহিলা ও বয়স্ক ব্যক্তিরা। হাঁটার ফুটপাত নেই, রিক্সা, অটো বা গাড়িতে সহ্য করতে হচ্ছে ঝাঁকুনি। মরার উপর খাড়ার ঘা হিসেবে শুরু হয়েছে বিদ্যুৎ বিভাগের খোঁড়াখড়ি। আবার কোথাও ড্রেন তৈরির কাজ। এতে দুর্ভোগ পৌঁছেছে চরমে। আমি যে অসুস্থ, আমি যে এই অটো দিয়ে যাব, এটা রিস্কটা কে দিব? অটো একদিকে পড়ে যায়। দেশে সরকার আছে, তাহলে কেউ আছে যে কিছু কথা বলবো। বিশ্ব যাইতে 2 ঘন্টা 3 ঘন্টা সময় যায়। আমাদের ব্যবসা বাণিজ্য খুবই মন্দ এই ব্যবসা করার জন্য। সিটি কর্পোরেশন নামে আছে, কিন্তু সিটি কর্পোরেশনের মধ্যে কাজ কোনো নাই। পাশে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিস। এত দুর্ভোগের পরও তারা দাবি করছে কোনো গাফিলতি নেই তাদের। মানুষের যাতে ভোগান্তি কমে যায়, এই জন্য খুব দ্রুত পসিবল করার জন্য যে কাজগুলো করা দরকার করে দেব। আর একবার এটা শেষ হতে আমার মনে হয় যাতে আরো মাস লাগবে। শুধু এটি নয়, রাজধানীর বহু সড়কে এমন গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। গত বছর সরকার পরিবর্তন হলেও সিটি কর্পোরেশন আছে, সেটা পরিচালনা করবার কর্তৃপক্ষও আছে। আবার নিয়মিত ট্যাক্স পরিশোধ করছেন নগরবাসী। প্রশ্ন উঠেছে, সেই টাকা যাচ্ছে কোথায়? জনগণের টাকায় জনভোগান্তি দূর করতে সিটি কর্পোরেশন দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই দাবি ভুক্তভোগীদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, মাদারটেক, ঢাকা। দেশের উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা বগুড়া। অর্থনৈতিক সম্ভাবনা ও ভৌগোলিক গুরুত্বের কারণে দীর্ঘদিন ধরে এখানে একটি বিমানবন্দর ছিল সময়ের দাবি। সেই প্রেক্ষিতে বিমানবন্দর নির্মাণ করা হলেও পরবর্তীতে এটি যাত্রী পরিবহনে ব্যবহার না হয়ে ব্যবহৃত হয় বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাইট ইনস্ট্রাক্টরস স্কুল হিসেবে।
তবে ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই বিমানবন্দর নিয়ে আবারও স্বপ্ন দেখতে শুরু করেছেন এলাকাবাসী। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমুনের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন জাহিদুল আলম। উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়া কৃষি, ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ এই জেলার সঙ্গে রাজধানী সহ দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ আরও সহজ করতে ৯০ দশকের মাঝামাঝি শুরু হয় বগুড়া বিমানবন্দর নির্মাণ। ২১ কোটি টাকা ব্যয় ১৯৯৬ সালে নির্মাণ শুরু হওয়া এই বিমানবন্দর যাত্রী ও ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত থাকলেও পরবর্তীতে সেটি ব্যবহার করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট ইনস্ট্রাক্টরস স্কুল হিসেবে। সর্বক্ষেত্রে বগুড়া বঞ্চিত ছিল। বগুড়ায় বরং যে স্থাপনাগুলো চালু ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যটক যারা আসবেন তাদের জন্য আসলে তারা কিন্তু আসলে এই রাস্তায় তারা সহজে অনেক দূরের রাস্তায় আসতে চায় না। বিদেশি যারা তারা আমাদের বগুড়ার এই রাস্তার অবস্থা শুনে তারা আসতে চায় না। যদি আমাদের এয়ারপোর্ট চালু থাকতো তাহলে তারা আসলে আমাদের এখানকার ব্যবসা দেখতো। বগুড়ায় বিমানবন্দর হলে শুধু বগুড়ার উন্নয়ন হবে না, গোটা উত্তরাঞ্চলের উন্নয়ন হবে। তবে ফ্যাসিস্ট সরকারের পতনের পর বিমানবন্দর চালু হওয়া নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এটি সচল হলে এই অঞ্চলের স্থানীয় কৃষিপণ্য ঢাকা সহ বিদেশের বাজারে পাঠানো সম্ভব হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এছাড়া চিকিৎসা, খেলাধুলা ও পর্যটন খাতের বিকাশ হওয়ার ব্যাপক সম্ভাবনা দেখছেন তারা। আমাদের এখানে যখন চালু হবে তখন এখান থেকে আমরা ডাইরেক্ট কাঁচামালগুলো, বিশেষ করে আলু মালয়েশিয়া যাচ্ছে, বিভিন্ন দেশে যাচ্ছে। তারপর শাকসবজি আমরা আরো দ্রুত আমরা দেশের বাইরে রপ্তানি করতে পারবো এবং রাজস্ব আমাদের আরো বৃদ্ধি করতে পারবো। সরকার ও বেসরকারি এয়ারলাইন্স যৌথ উদ্যোগ নিলে অল্প সময়ের মধ্যেই যাত্রী ও কার্গো ফ্লাইট চালু করা সম্ভব বলে মনে করে প্রশাসন। ভূমি অধিগ্রহণের প্রস্তাব পেলে এই অধিগ্রহণ আমার ৩ মাসের মধ্যে কমপ্লিট করতে পারবো আমরা। আর এরপরে বাজেট বরাদ্দের প্রেক্ষিতে যদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এটি কাজ শুরু করে দেয় তাহলে 6 মান্থের মধ্যে শেষ হয়ে যাবে। উত্তরাঞ্চলের উন্নয়নের জন্য এই বিমানবন্দর আবারও প্রাণ ফিরে পাক, এমনটাই প্রত্যাশা বগুড়াবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশি পণ্যের বিকল্প বাজার হতে পারে সৌদি আরব। সৌদি বাংলাদেশের 3 দিনের বিজনেস সামিটে তা আরও জোরালো হয়েছে বলে মন্তব্য করেছেন সৌদি আরব বাংলাদেশ চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আশরাফুল আলম চৌধুরী। এ সময় বাংলাদেশের সৌদি বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী পলিসি সহায়তার কথা জানান ব্যবসায় প্রতিনিধিরা। তরিক ইসলামের রিপোর্ট। সৌদি বাংলাদেশের 3 দিনের বিজনেস সামিট শেষে রাজধানীর অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে তুলে ধরা হয় দেশের তথ্য প্রযুক্তি, ডিজিটাল ফাইন্যান্স সহ 5টি খাতে বাণিজ্যিক সম্ভাবনার বিষয়। এ সময় দেশের বৈদেশিক বিনিয়োগ বাড়াতে সরকারের দীর্ঘমেয়াদী পলিসি সহায়তার কথা জানান বাংলাদেশে সফররত প্রতিনিধি দলের সদস্যরা। We have a lot of opportunity here in Bangladesh, and also I think the door is open in Saudi Arabia to all our brother and sister here to invest. I mean, everybody knows you're good in garments. Everybody knows you're super hard-working people. Everybody knows about your craftsmanship. But software? No, you're really good at that. You have the second largest freelancer population on the planet. So every day you're breathing that entrepreneurial spirit. বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানো ও দুদেশের বিনিয়োগ সম্পর্ক উন্নয়নে দ্রুতই সৌদি আরবে শোকেস বাংলাদেশ আয়োজন করা হবে বলে জানান চেম্বারের সভাপতি আশরাফুল আলম। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তারপর আইসিটি সেক্টর, সাইবার সিকিউরিটি সেক্টর, ফিনান্স এবং ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস, টেকনোলজি ট্রান্সফার, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এইসব ক্ষেত্রে ওনারা খুব আগ্রহ প্রকাশ করেছেন। ওনারা চাচ্ছেন যে বাংলাদেশের মানুষ ওনাদের সাথে যুক্ত হয়ে এইসব ক্ষেত্রে যাতে করে অবদান রাখতে পারে সেই ব্যাপারে ওনাদের একটা আগ্রহ আমরা দেখছি। আগামী 3 বছরের মধ্যে সৌদি আরবে রপ্তানি 30 কোটি থেকে বাড়িয়ে 3 বিলিয়ন করা সম্ভব বলেও জানান বক্তারা। We will make sure the trade between two countries will be for the betterment for both of our countries. We'll work in such a manner so that both of the countries can help each other grow our trade and business. তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্র নির্বাচনকে ঘিরে পুরো দমে জমে উঠেছে প্রচার প্রচারণা। প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস পরিণত হয়েছে মিলন মেলায়। আবাসিক হল,
টুকিটাকি চত্বর ও পরিবহন মার্কেট সবখানে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। নিজেদের ও জোটের পক্ষে উপস্থাপন করছেন ভবিষ্যৎ পরিকল্পনা। সমর্থন পেতে চালিয়ে যাচ্ছেন নানামুখী তৎপরতা। এদিকে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির একে অপরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। অভিযোগ পাল্টা অভিযোগ এবং যথাসময়ে নির্বাচন হওয়ার ব্যাপারে শঙ্কা থাকলেও নির্ধারিত 16 অক্টোবর তারিখের নির্বাচন আর না পেছানোর বিষয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে নির্বাচন কমিশন। আমাদের আচরণবিধিকে সম্মান জানিয়ে আমরা অভিযোগ করে গেলাম নির্বাচন কমিশনের কাছে, যেন তারা আচরণবিধি মোতাবেক এবং রাকসুর গঠনতন্ত্র মোতাবেক তারা একটি শাস্তি নিশ্চিত করে। রাকসু নির্বাচনটা অনেক পার্টিসিপেটরি হোক, সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড থাকুক, সেই সাথে আমরা যারা প্রার্থী রয়েছে আমরা যাতে নির্বাচনের আচরণ বিধির দিকে একটু খেয়াল রাখি। আমাদের ছাত্ররাই প্রার্থী, তারাই ভোটার, তারাই ভোট দেবে এবং তারা তাদের বুদ্ধি বিবেক খাটিয়ে যারা যোগ্য তাদেরকে নির্বাচিত করবে, এটাই আমরা তাদের কাছে প্রত্যাশা করি। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। কলা চাষে সফলতা পেয়েছেন ময়মনসিংহের ভালুকার কৃষকরা। খরচের তুলনায় দ্বিগুণ লাভ হয়। অনেকে জমি লিজ নিয়ে ঝুঁকছেন কলা চাষে। চারা বিক্রি করেও বাড়তি আয় হচ্ছে অনেকের। ভালুকা থেকে আনোয়ার হোসেন তরফদারের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফারহান ইসলাম টুম্পা। ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়নে উঁচু বা সমতল জমিতে কলার চাষ হচ্ছে। এসব জমির বেশিরভাগই কৃষকদের লিজ নেয়া। তারা জানান 1 একর জমির বরাদ্দ, চারা কেনা ও শ্রমিকের মজুরি সহ খরচ প্রায় 3 লাখ টাকা, যেখানে কলা বিক্রি করে বছরে আয় 6 লাখ টাকার মতো। কলার পাশাপাশি বিক্রি করছেন চারাও, তবে সহজ শর্তে ঋণ চান প্রান্তিক কৃষকরা। সকলে মোটামুটি কলা চাষ করে সকলে লাভবান, এবং আমাদের যে সকল উঁচু জায়গাগুলো আছে সকলে যদি উদ্যোগ নেয় এবং সরকার যদি এদিকে সুদৃষ্টি দেয়, তাহলে মনে করি যে সকলে যে কলা চাষের প্রতি উদ্যোগ নেয়, সকলে যে কলা চাষ করে, তাহলে সকলে ইনশাল্লাহ লাভবান হবে। কোনো দুর্যোগ না থাকে তাহলে আমরা প্রতি একরে কলা বিক্রি করতে পারি 5.5 লক্ষ থেকে 6 লক্ষ টাকা। ঢাকা, টাঙ্গাইল, জকিপুর, কুতুবপুর, নানান জায়গায় যায়, লাভজনক একটা ব্যবসা। উপজেলা কৃষি অফিস জানায়, কলা গাছে রোগবালাই ও পোকার আক্রমণ কম হওয়ায় কৃষকদের তেমন ক্ষতি হয় না। লাভজনক এই ফল চাষে সরকারি প্রণোদনা পেলে আরও আগ্রহ বাড়তে পারে কৃষকদের। কলা চাষিদের উপর যদি কোনো প্রণোদনার ব্যবস্থা করা যায় বা কোনো ইন্ডাস্ট্রি যদি তৈরি হয়, তাহলে আসলে ভালুকায় অনেক বেশি পরিমাণে কলা চাষি কলা উৎপাদন করতে আগ্রহী প্রকাশ করে। চলতি বছর ভালুকায় 320 হেক্টর জমিতে 12,800 মেট্রিক টন কলার চাষ হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল-রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে 2 দিন ব্যাপী বিনামূল্যে হেলথ ক্যাম্পের আয়োজন করেছে স্কয়ার হাসপাতাল। চিকিৎসা বঞ্চিত মানুষের কাছে বিশেষায়িত সেবা পৌঁছে দিতে হাসপাতালটির এই উদ্যোগ। রাজধানীর সবুজবাগের গাজী কমিউনিটি সেন্টারে আজ থেকে শুরু হওয়া এই ক্যাম্পে মেডিসিন, শিশুরোগ, গাইনি, হাড় ও পেশিজনিত ব্যথা এবং শ্বাসতন্ত্র বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা গরিব ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন। পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং ঔষধ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, মানব কল্যাণে নিবেদিত স্যামসন এইচ চৌধুরীর আজীবন কর্ম এবং তার স্মরণে এই আয়োজন। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে যাওয়া ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের আরো 3টি জাহাজ আটকে দিয়েছে দখলদার ইসরায়েল। ভোরে ভূমধ্যসাগরের গাজা উপকূলের কাছাকাছি পৌঁছালে সুমুদ ফ্লোটিলার নৌবহরে গাজা, সানবার্ড, আলো আল নাজার ও আনাস আল শরীফ নামের 3টি জাহাজে হামলা চালিয়ে মানবাধিকার কর্মীদের আটক করে ইসরায়েল নৌবাহিনী। এদিকে সুমুদ ফ্লোটিলার নৌবহরে থাকা কনসান্স জাহাজ থেকে বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি নৌ কমান্ডাররা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ভিডিও বার্তায় শহীদুল আলম জানান, তাকে অপহরণ করা হয়েছে। তার সকল কমরেড ও বন্ধুদের কাছে ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানার বাংলাদেশের এই মানবাধিকার কর্মী। এখন থেকে সৌদি অবস্থানকালে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন সব ধরনের ভিসাধারীরা।
সারা বিশ্ব থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানদের ওমরাহ পালন আরও সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি হজ এবং ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। এতে আরও জানায়, ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ই ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, শ্রম এবং অন্যান্য সব ধরনের ভিসাধারী এখন থেকে এই সুবিধা পাবেন। এছাড়া ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য সম্প্রতি নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম চালু করেছে সৌদি সরকার। এতে সহজেই উপযুক্ত প্যাকেজ নির্বাচন এবং ইলেকট্রনিকভাবে ওমরাহ অনুমতিপত্র নেওয়া হবে। সারা দেশে মহিষের প্রজনন বাড়াতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলেও জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সাভারে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে বাফেলো অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৈজ্ঞানিক সম্মেলনে যোগ দিয়ে তিনি কথা জানান। সাভারে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে কোনো প্রকল্প বন্ধ হয়নি বলেও জানান উপদেষ্টা। পরে তিনি কেন্দ্রীয় গৃহ প্রজনন দুগ্ধ খামারে কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি উদ্বোধন করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাবের সহ অন্যরা উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। আমিনুল ইসলাম বুলবুকে অবৈধ সভাপতি দাবি করেছেন নির্বাচনে অংশ না নেওয়া ক্লাবের কাউন্সিলররা। রাজধানীর একটি হোটেলে বিদ্রোহী ক্লাবের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হয়ে তামিম ইকবাল বলেন, নির্বাচনের নামে প্রতারণা করা হয়েছে। এ সময় 48টি ক্লাবের পক্ষ থেকে বলা হয় সব ধরনের ক্রিকেট বর্জন করেছেন তারা। এ সময় ক্লাবের পক্ষ থেকে সংগঠকরা বলেন তারা কিছুতেই এই নির্বাচন মানবেন না। এর আগে ক্রীড়া উপদেষ্টা সহ সরকারের একটি অংশ নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ তুলে 6 অক্টোবরের নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নেন তামিম ইকবাল সহ একাধিক ক্লাবের কাউন্সিলররা। এত প্রহসনমূলক একটা ইলেকশন হবে এটা আমার ধারণার বাইরে ছিল। এটা শুধু ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়নি, সংগঠন যারা আছেন তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুতরাং এই প্রতারণার নির্বাচন আমরা মানি না, মানতে পারি না। বাট আমি ছোটবেলার থেকে শুনতাম সব সময় যে ইলেকশনে লাস্ট মিনিটে পোল্টি হয়ে গেল, এটা হয়ে গেল। এবার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, বাট দ্যাটস ফাইন। এটা আমার কাছে মনে হয় ওনারা আলাদা ইন্ডিভিজুয়াল, ওনারা যেটা সঠিক মনে করেছেন ওনারা ওই কাজটাই করেছেন। এই নিয়ে আমাদের কোনো ধরনের কোনো কমপ্লেন নাই। বাট সাথে আমি অবশ্যই এটা বলবো যে আজকে আপনারা যা স্টেটমেন্ট দিচ্ছেন এই স্টেটমেন্টের সাথেই কিন্তু থাকি। ভবিষ্যতে যদি কোনো কিছু হয় তখন কিন্তু স্টেটমেন্ট চেঞ্জ করে আমাদের সাথে এসে বসে যান না। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। জনগণের ম্যান্ডেট ছাড়া পিআর ও সংবিধান সংশোধনের বিপক্ষে বিএনপি। এবার গুমের বিচারের মুখোমুখি শেখ হাসিনা। 2 মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। 30 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। চট্টগ্রামের হেফাজত নেতা মাওলানা সোহেল চৌধুরীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ। রাউজানে মহাসড়ক অবরোধ করে সংগঠনটির নেতাকর্মীদের বিক্ষোভ। ভাঙাচোরা ও খানাখন্দের কারণে মাদারটেক বাসব সড়কের বেহাল দশা। অসহনীয় যানজটে এলাকাবাসীর দুর্ভোগ। মেরামতে নির্বিকার নগর কর্তৃপক্ষ। এবং রাজনৈতিক প্রতিহিংসায় বগুড়া বিমানবন্দর ব্যবহার হচ্ছে বিমান বাহিনীর ফ্লাইং স্কুল হিসেবে। অবিলম্বে যাত্রী ও কার্গো ফ্লাইট চালুর দাবি এলাকাবাসীর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।